जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फलस्तीन, तकबीर, अल्लाहु আকবার। এভাবেই ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। এতেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে। জয় হিন্দ, জয় সংবিধান। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন মমতা সেন জোট ও বিরোধী দলীয় এমপিরা। এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন সরকারি দলের আইন প্রণেতারা। এক পর্যায়ে হাতাহাতি এবং মারামারিতে জড়ান তারা। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ট, কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে, একটা জায়গায় তারা খুব সিগনিফিকেন্ট। আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত, এবং তিনি যদি মাফ না চান এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে, তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন বলছি? নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো, তুমি বনানী মিছিল করো, তাহলে এই ধরনের ফ্যাসিস্ট শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুরু হবে না। নেতারা যখন রাস্তায় থাকবে, কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য রাস্তায় নামবে। তাই দিল্লিকে আমরা বলছি, আপনি হাসিনার উপরে ভোট দিয়ে যা কিছু চান নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না। স্লিপার খুলে ফেলা, ট্রেনের রাই উঠায় দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায় দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি 800 কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশ এবং ভারতের যে একটি রেল রাস্তার একটি যৌক্তিক ঘটনা ঘটতে চলেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ডক্টর জাহিদ টাকি। ডক্টর জাহিদ টাকি আর কী কী তথ্য ফাঁস করেছে আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে কিন্তু থলের বিড়ালটাও বের করে এনেছে জাহিদ টাকি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কিন্তু ফেস যেতে চলছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে রয়েছে ভারতের সংসদে কিন্তু মুসলমানের প্রতি আক্রমণ করা হয়েছে। হঠাৎ কেন মুসলমানের প্রতি আক্রমণ করলো ভারত? জুম্মার নামাজের পরে কিন্তু এই বিস্তারিত ভিডিওগুলো আলোচনা সাক্ষেপে এবং বিস্তারিত মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে কিছু সাংবাদিক এবং কিছু গণমাধ্যম। সেই বিষয়গুলো আমি আপনাদের বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে ধাপে ধাপে দেখাইতে থাকবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে যে ভিডিওর অংশ বেশি দেখে এই ভিডিওটি শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন এই ভিডিওতে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে দেখে আসি। वफादारी से अंजाम दूंगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फलस्तीन, तकबीर, अल्लाहु আকবার। এভাবেই ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ গ্রহণ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন, আর এতেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে। ভারতের হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। এরপরই বিজেপির এক নেতা দাবি করেন যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ওয়াইসিকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। যদিও শপথ অনুষ্ঠান শেষে ওয়াইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলার মধ্যে কোনো ভুল নেই। ওয়াইসি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলছেন, এটা কিভাবে ভুল? পারলে সংবিধানের বিধান বলুন। আর এরপরই সংবিধানের বিশ্লেষণ নিয়ে হাজির হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংবিধানের 102 অনুচ্ছেদের একটি স্নিপেট পোস্ট করে তিনি বলেন, বর্তমান নিয়ম অনুসারে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মুসলিম ই ইত্তেহাদ উল মুসলিমিন বা মিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। অবশ্য 1984 সালের পর থেকে দলটি এ আসনে কোনো নির্বাচনে হারেনি। 2004 সাল থেকে গত 4টি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন। এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী ছিলেন মাধুরী লতা। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় এই নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির। তবে অনেক চেষ্টার পরও ওয়াইসিকে থামাতে পারেননি তিনি। 3 তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব আইন, সব ইস্যুতেই মিস্টার ওয়াইসি ছিলেন সরব। অনেকের মতেই ভারতীয় মুসলিমদের ভবিষ্যতের নতুন নেতার ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি।
1969 সালের 13 মে হায়দ্রাবাদে জন্ম আসাদুদ্দিন ওয়াইসির। তার বাবা সালাউদ্দিন ওয়াইসিও ছিলেন একজন সাংসদ। আসাদুদ্দিন পেশায় একজন ব্যারিস্টার। লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সংসদে সবচেয়ে বেশি উপস্থিতির বিশেষ নজিরও রয়েছে তার। 2022 সালে সেরা সাংসদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে আসাদুদ্দিনকে। তবে আসাদুদ্দিন ওয়াইসিকে ঘিরে আছে একাধিক বিতর্ক। বিরোধীরা ওয়াইসিকে জিন্নার সাথে তুলনা করেছেন, যদিও জিন্নার দিয়েই জাতি তত্ত্বের বারবার বিরোধিতা করতে দেখা গিয়েছে আসাদুদ্দিনকে। তিনি হিন্দুত্ববাদী আদর্শের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে নন, সেটি বারবার স্পষ্ট করেছেন। দর্শক, ভারতের লোকসভা নিয়ে আরো একটা ইন্টারেস্টিং নিউজ আছে। সেখানে হচ্ছে ভারতের লোকসভায় শপথ গ্রহণের প্রথম দিনই জয় শ্রীরামের স্লোগানের বিপরীতে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়েছে, জয় বাংলা ধ্বনি উচ্চারিত হয়েছে, জয় হিন্দ ধ্বনি উচ্চারিত হয়েছে। এটা হচ্ছে জয় শ্রীরাম আর কারোর স্লোগান না, এটা হচ্ছে একান্তই বিজেপির। আর তার বিপরীতে বিরোধীরাও সোচ্চারভাবে জয় হিন্দ, জয় বাংলা এবং আল্লাহু আকবার স্লোগান দেয়। এটি হচ্ছে খুবই ব্যতিক্রমী একটি ঘটনা। নির্বাচনের পর সোমবার থেকে শুরু হয়েছে ভারতের অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। টানা 10 দিনের এই অধিবেশনের প্রথম দিনটিতে নবনির্বাচিত লোকসভা সদস্যরা শপথ নিয়েছেন। তবে শপথ গ্রহণকে কেন্দ্র করে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সংসদ ভবন। তবে এসব স্লোগানের অনেকগুলিই ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। ভারতীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সোমবার অধিবেশন শুরুর পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভারতীয় সংসদ। বিরোধী ইন্ডিয়া জোটের সংসদরা শপথ নেওয়ার সময় ক্ষমতাসীন বিজেপির সংসদরা সমস্বরে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। তবে বিজেপির জয় শ্রীরাম স্লোগানের বিপরীতে বিরোধী এমপিরাও জয় হিন্দ, বন্দে মাতারাম এবং জয় বাংলা স্লোগান দেন। সবচেয়ে ব্যতিক্রম ঘটনা ঘটান পশ্চিমবঙ্গের তৃণমূলের এক সাংসদ। তিনি বিজেপির জয় শ্রীরাম স্লোগানের বিপরীতে আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী এমপিদের মধ্যে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণের জন্য উঠে দাঁড়ালে বিজেপির সংসদরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। জবাবে তৃণমূলের সংসদরা জয় হিন্দ, জয় বাংলা, জয় মা দুর্গা, এমনকি জয় মমতা বলেও স্লোগান দেন। পাল্টাপাল্টি স্লোগানে সংসদ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিতে শুরু করেন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সময় জয় মমতা বলে স্লোগান দেন। অন্যদিকে তৃণমূলের আরেক এমপি আবু তাহের খান শপথ গ্রহণ শেষ করেই আল্লাহু আকবার বলে স্লোগান দেন। জয় শ্রীরাম ও আল্লাহু আকবরের মতো ধর্মীয় স্লোগান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং ভারপ্রাপ্ত স্পিকারও। যাই হোক, আসলে ভারতের যেই এখন এই ধর্মীয় পাল্টাপাল্টি, এটা হলো ভারতের সংবিধানের যে মূল চেতনা, সেই চেতনা থেকে অনেক দূরে সরে গেছে। এবং এর মূল কারণটা হচ্ছে বিজেপি হলো পুরো রাজনীতিটাই হচ্ছে ধর্মকেন্দ্রিক এবং মুসলিম বিরোধী। এবং জয় শ্রীরাম তারা এমন বেশি মানে পপুলার করেছে বা এটার উপরে তারা জোর দিয়েছে যে যেখানেই মুসলমানদের কোনো তৎপরতা বা বিরোধী পক্ষকে কোণঠাসা করার জন্য জয় শ্রীরাম স্লোগান দিয়ে তারা এদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। তার বিপরীতে এবার যেহেতু বিরোধীরা ভালো অবস্থান তৈরি করেছে, সুতরাং তারাও এখন পাল্টা অবস্থান নিতে যাচ্ছে। তো ভারতের এই অনেকদিন থেকে আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করি। আজকে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে কথা বলতে চাই, তবে আজকে খুব সংক্ষেপে আমি আমার ওপিনিয়নটা বলবো, আপনাদের ওপিনিয়ন জানতে চাই। একদিনের জন্য হলেও আমার এই চ্যানেলটা সাকিবস ওপিনিয়ন না হয়ে ইয়োর ওপিনিয়ন হবে। আপনাদের ওপিনিয়নের উপর ভিত্তি করে আজকে আমি এই ভিডিওটা করতে চাই। প্রধানমন্ত্রী একটা বক্তব্য আমি পড়ব, যতটুকু পর্যন্ত পড়া সম্ভব, এবং এরপর খুব সংক্ষেপে আমি আমার মূল্যায়নটা বলার চেষ্টা করব। কিন্তু আপনারা প্রত্যেকেই, আপনাদের কাছে অনুরোধ, প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আপনাদের মূল্যায়ন, আপনাদের ওপিনিয়ন আমাকে জানাবেন। আমি প্রত্যেকের ওপিনিয়ন পড়বার চেষ্টা করব সেটার উত্তর দেবার। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে আমি মারা যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হলে মারা যাবেন। কাজে তিনি যেন জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন সেদিকে লক্ষ্য রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তায় নিয়োজিত সেই সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। কাজেই এরাই আমার প্রাণশক্তি, এটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, একটি বিষয় আমি নিশ্চয়ই বলবো, আমরা রাজনীতি করি, আমার আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ, সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি। তিনি বলেন,
কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরও এই দিকেও নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যই তো রাজনীতি করি, মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যাই। সরকার প্রধান বলেন, মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনিতেই শেষ হয়ে যাব। শেখ হাসিনা বলেন, এটা সবসময়ই এসএসএফ এর সদস্যদের তিনি বলেন এবং মাঝে মধ্যে রাগও করেন। কাজেই এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সঙ্গে দেখা দরকার, কারণ তিনি যখন সরকারে ছিলেন না, এই দেশের মানুষ এবং দলীয় লোক তারাই তার পাশে ছিল। সীমান্ত হত্যাটা এমন সময় হলো যখন প্রধানমন্ত্রী মাত্রই ভারত সফর করে আসেন 1 মাসে 2 বার, একবার নরেন্দ্র মোদীর শপথে, আরেকবার দ্বিপাক্ষিক যে বৈঠক সেটার জন্য, শীর্ষ বৈঠকের জন্য, এবং যা হয় প্রতিবারের মতো অসাধারণ সম্পর্ক, অনুকরণীয় সম্পর্ক, এত ভালো সম্পর্ক ইতিহাসে কখনো বাংলাদেশের সাথে ভারতের ছিল না। এমনকি এই দুই দেশের সম্পর্ক নাকি সারা পৃথিবীর জন্য আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আদর্শ, এমন হতে হবে সব। সেই ভারতের সাথে এমনকি এবারও সীমান্তে হত্যাকে শূন্যে নামিয়ে আনা হবে ধরনের কথাবার্তা আলোচনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন। কিন্তু দুদিনও প্রধানমন্ত্রীকে পাত্তা দেয়নি ভারত। 2 দিনের মাথায়, 3 দিনের মাথায় এই সীমান্ত হত্যাটা হলো। দে ডোন্ট কেয়ার সিম্পলি। মানে আমরা ভারতের সাথে বাংলাদেশের অনেক ইস্যু আছে যেগুলোর সাথে ভারতের অনেক স্ট্র্যাটেজিক, অনেক সিকিউরিটি, অনেক ফিনান্সিয়াল, অনেক ইকোনমিক ইম্পর্টেন্স জড়িত আছে। সেগুলো দিলাম না, দিচ্ছি না, সেটা একটা ব্যাপার হতে পারে। একটা জায়গায় ভারত মুহূর্তে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে টু সাম এক্সটেন্ট, কারণ এই সরকার যেহেতু এই সম্পর্ককে সেল করার চেষ্টা করে, একটা জায়গায় তারা খুব সিগনিফিক্যান্ট ছাড় দিতে পারে, সেটা ছিল সীমান্ত হত্যা। এটাকে শূন্যে নামিয়ে আনা গেলে এটা সরকার বেশ জোর গলায় বলতে পারতো যে আমাদের সাথে এত সুসম্পর্ক হয়েছে যে আমরা এটা বন্ধ করতে পেরেছি, কিন্তু না, ওই জায়গায়ও ন্যূনতম কোনো ছাড় নেই। এবং এই সীমান্ত হত্যাগুলো আসলে আপনি কাউকে বাধা দিতে গিয়ে করেন, আপনি হত্যার উদ্দেশ্যে করছেন। আই রিপিট, আপনি গুলিগুলো করছেন যখন সীমান্তে হত্যার উদ্দেশ্যে করছেন। আমি একটা রিপোর্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলা আউটলুক বলে একটা নতুন পোর্টাল আসছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। এটার মধ্যে খুব চমৎকার সব রিপোর্ট থাকে, বিভিন্ন বিষয়ের রিপোর্ট থাকে। এটা নিয়ে একটা রিপোর্ট করেছে, এটার হেডলাইন এরকম, আত্মরক্ষার নামে বাংলাদেশিদের বুকে পিঠে মাথায় গুলি করে মারছে বিএসএফ। মুক্তাদির রশিদ ইজ দ্য রিপোর্টার। অসাধারণ একটা রিপোর্ট। এর মধ্যে আমরা জানতে পারি যেসব মানুষজন মারা যাচ্ছে, উনি একেবারে ডেটা নিয়ে দেখিয়েছেন, বিজিবি গবেষণা, আমি আসবো সেই জায়গায়। সেখানে গুলিগুলো হচ্ছে মাথায়, বুকে, পিঠে। আপনি যখন কাউকে কোনো ব্যাপারে নিবৃত্ত করতে চাইবেন, আপনি আসলে পায়ে গুলি করবেন, এই ধরনের একটা চর্চা বাহিনীগুলোর মধ্যে থাকে। সো দ্যাট ওই মানুষটা ওই কাজটা আর করছে না, কিন্তু উনি এমন অবস্থায় পড়ে গেলেন যাকে তাকে ধরে ফেলা যায়। আত্মরক্ষার গল্প করছেন, কিন্তু আপনি হত্যা করছেন এবং আপনার বন্দুক ছাড়া মানুষ আপনাকে হুমকি তৈরি করছে এবং আপনি গুলি করছেন। অবিশ্বাস্য, মানে সব কথা বিশ্বাস করার কোনো রকম কোনো কারণ নেই। অধিকারের মতে মানবাধিকার সংগঠন তারা 2000 থেকে 2020 সালের মধ্যে বিএসএফ এর গুলিতে 1236 বাংলাদেশি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। বিজিবি তাদের একটা স্টাডি করেছে 2020 সালে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। গবেষণায় বলা হয়েছে, একটু মন দিয়ে শুনি, বিএসএফ মাত্র 2 থেকে 3 রাউন্ড ফায়ার করেই বাংলাদেশি 2 জন নাগরিককে হত্যা করছে। এতে তাদের পূর্ব পরিকল্পনার ধারণা পাওয়া যায়। 2-3 রাউন্ড করে 2 জন মরে যায়, তার মানে 1 থেকে 1.5 রাউন্ড পার গুলিতে বাংলাদেশি মারা যাচ্ছে। তার মানেটা হচ্ছে আপনি টার্গেটেড কিলিং করছেন একদম স্পষ্টভাবেই। অবৈধ অনুপ্রবেশ, গরু চোরাচালান, এইসব বলছেন। তো আমরা সবসময় বলি, হ্যাঁ, আমাদের এই সীমান্তে এই ধরনের ঘটনা ঘটে, এবং এটার জন্য মৃত্যুদণ্ড, আপনি কাউকে মেরে ফেলতে পারেন না। এবং পাল্টা একটা কথা আছে, এই যোগসাজশ তো 2 পক্ষেই আছে। ভারতের লোকজন বাংলাদেশ এইসব অবৈধ ব্যবসার জন্য বাংলাদেশে ঢোকে। আমরা অবশ্য গুলি টুলি মারি না, কারণ আমাদের অত হ্যাডাম নাই। আমাদের পাল্টা 2-4টা গুলি যদি আমরা আসলে করতাম, তাহলে হয়তো এটার একটা সুরাহা হতে পারত। এবং আমরাও আমাদের জাতির পক্ষ থেকে কোনোভাবেই চাই না যে কোনো লেথাল কোনো গুলি করা হোক, যাতে ওই দেশেরও নাগরিক মারা যাক। যে দেশ অন্যায় আমাদের ওপরে হচ্ছে, সেই অন্যায় আমরা তাদের উপরে চাপিয়ে দিতে চাই না। কিন্তু তারপরও এই ব্যাপারে যে পাল্টা কোনো ব্যবস্থা যদি নিত, তাহলে হয়তো, পাল্টা বলতে আমি বোঝাচ্ছি তাদের এমন ধরনের তাদের লক্ষ্য করে গুলি ছোড়া, যেটা তাদের মৃত্যু নিশ্চিত করবে না, কিন্তু কোনো না কোনো রকম ঝুঁকি তৈরি করবে তাদের উপরে, তাহলে হয়তো তারা কথা শুনতো। কিন্তু না, আমরা এসব করি না, আর আমাদের মানুষজন এসব করছে, আপনি হত্যা করে ফেলছেন। কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট। তবে সুপরিকল্পিতভাবে বিএসএফ তার অপব্যবহার করছে বলে ধারণা করা যায়। জাতিসংঘ সনদ মোতাবেক সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপারে বাংলাদেশ নীতি নির্ধারণ পর্যায়ে জোরালোভাবে উপস্থাপনে সীমান্ত হত্যা বহুলাংশে হ্রাস পাবে। এখানে বলা হয়েছে যে যারা গরু চোরাচালান বা এসব করতে চায়, বিজিবি রাইটলি বলেছে তাদেরকে যাতে ধরে বিচারের ব্যবস্থা করে ভারতের প্রচলিত আইন অনুযায়ী অথবা মানে বিজিবির কাছে হস্তান্তর করা হয়, তারা সেটাও চাইছেন। ভারতের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থেকে যদি মিন করা হতো যে এই সীমান্তে একটা গুলিও চলবে না, মানে গুলি চলুক, ঠিক আছে, আমরা ছাড় দিলাম, একটা হত্যাকাণ্ড হবে না, আগামীকাল এই ঘটনাটা বন্ধ হয়ে যেত। কারণ আমরা খুব ভালোভাবে বুঝি, একটা চোরাকার বাড়িও আসলে বিএসএফ এর জীবনের ঝুঁকি তৈরি করতে যাচ্ছে না।
যদি কোচবিহারের আছে আর এই সীমান্তের কথা সত্য, যারা করছেন তারা বিএসএফের মতো এত সশস্ত্র একটা বাহিনীর বিরুদ্ধে তার হুমকি তৈরি করছে। মানে বিএসএফ যখন আত্মরক্ষার কথা বলে, আমার কাছে র্যাব যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতো তখন ঠিক যে ধরনের কথা বলতো, মানে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা, ওতপ্রেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে গুলি করে, র্যাব পাল্টা গুলি করেছে, একই গল্প, ইটস দ্য সেম ন্যারেটিভ। সেগুলো কোনোদিন আসলে হয় না। বটম লাইন কি? বটম লাইন হচ্ছে এটা যে একটা সরকার দাবি করে তার সাথে এত অসাধারণ সম্পর্ক আছে, কিন্তু সেই সরকারটাকেও ন্যূনতম পাত্তা আসলে ভারত যে দেয় না, আসলে এভাবে করে পাত্তা পাওয়া যায় না, এটা বুঝতে পারতে হবে। মানে আওয়ামী লীগ সীমান্ত হত্যা বন্ধ করতে তার মাথা ব্যথা আছে আমি মনে করি না। এই দেশের 30 জন মারা যায়, এই দেশে 100 জন, 150 জন, 200 জন বছরে মারা গেলেও আওয়ামী লীগের কিছু আসে যায় না। কিন্তু যে কথাটা বলছিলাম যে এই কাজটা করে ভারত যে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে যে ধ্বংস করে দেয়, সেটা ভারত বোঝে না তা না, কিন্তু তারা সেটাকে পাত্তা দেয় না। তার মানে আপনি যখন দাস হয়ে যান, কৃতদাস হয়ে যান, আরেক দেশ যখন আপনার প্রভু হয়ে যায়, তখন এগুলোই ঘটে। আসলে আপনি মুখে যাই বলুন না কেন, ওদের আচরণে এটা খুব স্পষ্ট হয়ে যায়। এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে। শেখ হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না। বাংলাদেশ অনেক বড়, 20 কোটি মানুষের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। তাই দিল্লিকে আমরা বলছি, আপনি হাসিনার উপরে ভোট দিয়ে যা কিছু চান নিতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না। স্লিপার খুলে ফেলা, ট্রেনের রাইন উঠায় দেওয়া, আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায় দিয়ে মানুষ মেরা ফেলা, এই রাজনীতি বাংলাদেশে আছে। আপনি 800 কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে? এটা প্র্যাকটিক্যালি সম্ভব? বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে, মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে? অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। কানেক্টিভিটি হইতেই পারে। আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে, আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই, আমার ট্রাক যেতে চাই, ব্যবসা করবে, পেঁয়াজ আনবে, বিদ্যুৎ আনবে। আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান, ত্রিপুরা যান, কুমিল্লা হয়ে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শুধু আপনি নেবেন, আমি কিছু পাবো না, আমি দেবো না, এটা তো চুক্তি হতে পারে না। আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে, কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না, সেটা কেমন কথা হলো? আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন। শ্রীলঙ্কার দিকে তাকান, যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে, তামিলদেরকে ফান্ডিং করে, অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন। সেই শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে? নেপালের দিকে তাকান, যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন, সে নেপাল আজকে আপনাদেরকে 2 পয়সার দাম দেয় না। মালদ্বীপের দিকে তাকান, আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, মিলিটারি বেস। তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান, যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না। সো ফর গডস সেক, কাম ব্যাক টু ইউর কমন সেন্স। এই জন্য দিল্লিকে বলছি, বাংলাদেশের 20 কোটি মানুষের সাথে বেইমানি করে, শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা 800 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন, বোকার স্বর্গে বাস করছেন। শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন। আমরা কানেক্টিভিটির বিপক্ষে না, কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে। এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী, এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে, এটা আপনি মেনটেন করতে পারবেন না। চুক্তি শেষ না, লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ। বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না। আমরা রক্ত দিয়ে যা স্বাধীন করেছি, কারণ দান সৎকার বাংলাদেশ না, কোনোভাবে ছোট করবেন না। এবং এটা কারো দান সৎকার মাল হিসাবে আসে নাই, এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে। এবং বাংলাদেশের মানুষ, বাঙালিরা ভুলে যায় নাই 1757 সালের সেই মীর জাফরের ইতিহাস, খসিটি বেগমদের ইতিহাস। অতএব যেই রক্ত দিয়ে বেইমানি করে দেশ হারানো হয়েছিল, সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে। অতএব উত্তর খুব পরিষ্কার, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না। নেতারা যদি বাসায় বসে টেলিফোনে নির্দেশনা দেয় যে যাও তুমি গুলশানে মিছিল করো, তুমি বনানী মিছিল করো, তাহলে এই ধরনের ফ্যাসিস্ট শক্তির পরিবর্তন কর্মীদের দিয়ে শুরু হবে না। নেতারা যখন রাস্তায় থাকবে, কর্মীরা তার নেতাকে রক্ষা করার জন্য, জান দেওয়ার জন্য রাস্তায় নামবে। সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন এখন, সত্যিকার অর্থে রাজপথে সেই নেতৃত্ব আমাদের প্রয়োজন। ইসলামী ব্যাংকের মতো একটা ভালো ব্যাংক আজকে ফিনিশ হয়ে গেছে। ফিনিশ করছে কারা? 2 থেকে 3টা শিল্প গোষ্ঠী ব্যাংকগুলোকে ধ্বংস করছে। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে না। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হলে আমেরিকার মতো, ইউরোপের মতো ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। আমাদের এমন জুডিশিয়ারি গড়ে তুলতে হবে যে জুডিশিয়ারি সিটিং প্রধানমন্ত্রীকেও পাকিস্তানের মতো যেন জেলে পাঠাতে পারে। আমাদের এমন প্রশাসন গড়ে তুলতে হবে যে যারা আপনার সচিব, আমলা, যেই দুর্নীতিবাজ হোক, যেই লুটেরা হোক, তার বিরুদ্ধে যেন অভিযান চালাতে পারে। যদিও শেখ হাসিনা তো দুর্নীতিবাজদেরকে প্রোটেক্ট করছে, দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মাফিয়াদের নিয়ে তো আজকের বলা চলে এই সাম্রাজ্য পরিচালনা করছে, যে সরকারি আমলারা দুর্নীতি করলেও আপনার সরকারের অনুমতি ছাড়া তাদেরকে গ্রেফতার করা যাবে না। তাদের বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে না। এমন একটা নির্লজ্জ জাতি আমাদেরকে বানাচ্ছে যে আদালতও তাদের বিরুদ্ধে কথা বলছে না। আদালতে গেলে আদালতও সেটা বলে যে না, এটা আদালতের দরকার, আদালত করবে না, প্রশাসন ব্যবস্থা নেবে না। আমাদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, একটা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের লড়াইটা করতে হবে। বেনজিরের বিরুদ্ধে এত আলোচনার হলো, এত রিপোর্ট হলো, বেনজিরকে গ্রেফতার করেছে, করে নাই। তো দেখেন, এইভাবে যদি এই দুর্নীতি, লুটপাট, বেহায়াপনাকে সরকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে এই জাতির দুর্ভাগ্য অনিশ্চিত। অর্থমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যে কারণে দেশের জনগণের কাছে তার মাফ চাওয়া উচিত, এবং তিনি যদি মাফ না চান
এবং দেশের জনগণ যদি তাকে ক্ষমা না করে তাহলে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত, অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন বলছি সে আলোচনায় আসবো। তার আগে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী হঠাৎ করে যে স্বীকার করলেন দেশ থেকে প্রতি বছর 92,000 কোটি টাকা পাচার হয়, সেই আলোচনাটা আমরা একটু দেখি, তার বক্তব্যটা আমরা একটু দেখব। আর একটা কথা বলে রাখা ভালো, এই যে দেশ থেকে প্রতি বছর 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হচ্ছে, যেটা টাকার অঙ্কে প্রায় 92,000 কোটি টাকা, যেটা স্বয়ং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, এই টাকাগুলো কারা পাচার করে? সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, সরকারি দলে যারা আছেন এবং সরকারের অলিগার্ক যারা আছেন। এমনকি বিভিন্ন সময় তো আমরা দেখেছি এস আলমের 1 বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে চলে এসেছে, যদিও সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং বরং তাকে আরো পুরস্কৃত করা হয়েছে, তাকে নতুন ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগে থেকে তার হাতে আরো 7টা ব্যাংক ছিল, যে ব্যাংকগুলোকে সে খোকলা করে ফেলেছে, নতুন করে আরেকটা ব্যাংক তার হাতে তুলে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে তার যখন 1 বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের সামনে আসছে। তারপর এটাই হচ্ছে এই সরকারের চরিত্র। সুতরাং পরিকল্পনা প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ থেকে এই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগের হোমরা চোমরারা এবং তাদের অলিগার্ক কিছু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি বছর 92,000 কোটি টাকা, যেটা ডলারে হিসাব করলে 7 থেকে 8 বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বছরে 92,000 কোটি টাকা পাচার হয়। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন বছরে 7 থেকে 8 বিলিয়ন ডলার বা 81 থেকে 92,000 কোটি টাকা পাচার হয়। টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু, তাই জরুরি ভিত্তিতে এটি রোধ করার পদক্ষেপ দরকার, যদিও এই পদক্ষেপ কোনোভাবেই নেওয়া হবে না, কারণ নিজেরাই যখন এই টাকা পাচারের সাথে যুক্ত তখন তারা কিভাবে এটা ঠেকানোর জন্য পদক্ষেপ নেবেন। এবং যারা এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এই সরকারের ক্ষমতায় টিকে থাকার খুঁটি যারা, তারাই তো বিদেশে টাকা পাচার করছে। যে আজিজ, বেনজির, নতুন করে আসাদুজ্জামান মিয়া, এমনকি পুলিশের ডিআইজি পর্যায়ের বর্তমানে কর্মরত কর্মকর্তারা কি পরিমাণ টাকা বানিয়েছেন অবৈধভাবে, কি পরিমাণ দুর্নীতি করেছেন, সেই তথ্যগুলো তো আমাদের সামনে এসছে। এবং এই আজিজ বেনজিররা যে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে অবৈধভাবে, আসাদুজ্জামান মিয়ারা যে 2018 সালে নির্বাচন, এরপর 2024 সালের নির্বাচন, এই নির্বাচনগুলো পার করে দেবার জন্য তারাই যে আসল দায়িত্ব পালন করেছে, এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছে, সেটা তো দেশের জনগণ জানে। সুতরাং এদের পাচারের ব্যাপারে, এই পাচার রোধ করার জন্য সরকার কখনোই কোনো উদ্যোগ নেবে না। আর সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী গতকাল একটা সংবাদ সম্মেলনে বলেছেন, আমার কাছে এত টাকা নাই যে আমি লবিস্ট ফার্ম নিয়োগ করব। লবিস্ট ফার্ম নিয়োগ করবার মতো টাকা কার কাছে আছে আর কার কাছে নাই, সেটা এই সরকার ক্ষমতায় থেকে যাবার পর আমরা বুঝতে পারবো। যেহেতু এখনো তারা ক্ষমতায় আছে, অবৈধভাবে তারা ক্ষমতায় টিকে আছে, তাই তাদের অবৈধ সম্পদের খোঁজ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তাদের কিছু অলিগার্কের খোঁজ এখন আস্তে আস্তে পেতে শুরু করেছি আমরা, কিন্তু তাদের খোঁজ আমরা পাবো যখন তারা ক্ষমতা থেকে চলে যাবে। তারপর আমাদের বর্তমান অর্থমন্ত্রী একটা মন্তব্য করেছেন, খুবই আপত্তিকর মন্তব্য, এবং এর জন্য তার জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলছেন বিশ্বব্যাংকের কথা শুনতে হবে কারণ তারা টাকা দেয়। বিশ্বব্যাংকের কথা শুনতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, কারণ সংস্থাটি আমাদের টাকা দেয়, আমাদের টাকা লাগবে, আপনি টাকা দেন, আপনার কথা শুনবো। তার মানে জনগণকে তিনি বলছেন আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো, আপনারা যেহেতু টাকা দেন না তাই আপনাদের কথা শুনবো না, বিশ্বব্যাংক টাকা দেয় তাই তাদের কথা আমরা শুনি। মন্ত্রী বলেন শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, অনেকেই বলে সরকার শিগগিরই পড়ে যাবে, কই সরকার তো পড়ে না, দেউলিয়া তো হলো না, নানান কথাবার্তা বলেছেন। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, অর্থমন্ত্রীর মূল কথা হলো দেশের জনগণ টাকা দেয় না, টাকা দেয় বিশ্বব্যাংক, এই কারণে বিশ্বব্যাংকের কথা তাদেরকে শুনতে হবে। আমরা এবার দেখি দেশের জনগণ টাকা দেয় কিনা। যে বাজেট নিয়ে তিনি কথা বলেছেন, সেই বাজেটের জনগণ কত টাকা দেবে আর বিশ্বব্যাংক কত টাকা দেবে সেটা আমরা একটু দেখি, কিংবা মন্ত্রীরা জমি বিক্রি করে দেশ যে চালাবেন না সেটা আমরা একটু বুঝে নেই। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,45,400 কোটি টাকা। এই টাকাটা দেশ থেকে এই টাকাটা আদায় করা হবে, দেশের জনগণ এই টাকাটা দেবে। আসছে 7,97,000 কোটি টাকার বাজেট, যার মধ্যে 5,45,400 কোটি টাকা দেশের জনগণ দেবে। বাজেট ঘাটতি 2,56,000 কোটি টাকা। এর মধ্যে দেশীয় সোর্স থেকে তারা কিছু ঋণ করবে এবং বিদেশি সোর্স থেকে তারা কিছু ঋণ নেবে। বিদেশি ঋণের পরিমাণ হবে 1,27,200 কোটি টাকা। এই 1,27,200 কোটি টাকার একটা অংশ হয়তোবা আমরা বিশ্ব ব্যাংকের কাছ থেকে পেতে পারি। অথচ এই টাকার জন্য অর্থমন্ত্রী বলছেন বিশ্ব ব্যাংকের কথা শুনতে হবে, অথচ জনগণ যে টাকা দেবে সেই জন্য জনগণের কথা তার শুনতে হবে না। এখানে বলছে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে 2024-25 অর্থ বছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,45,400 কোটি টাকা। বরাবরের মতো এবারও বেশিরভাগ আয় করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে, এনবিআরকে। 2024-25 অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। এটা সরাসরি জনগণ কর হিসেবে, ভ্যাট হিসেবে দেবে। জনগণের করের টাকায়, ভ্যাটের টাকায় তারা 4,80,000 টাকা তুলবে। এনবিআর বহির্ভূত কর আসবে আরো 15,000 কোটি টাকা এবং কর ছাড়া প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। অর্থাৎ এই 5,45,400 কোটি টাকায় দেশের জনগণের পকেট থেকে যাবে। 5,45,000 কোটি টাকা জনগণ দেবে, যেখানে বাজেটের পরিমাণ 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লক্ষ কোটি টাকা।
যার মধ্যে 5.5 লাখ কোটি টাকা দেবে দেশের জনগণ, মাত্র 1,27,000 কোটি টাকা তারা বিদেশ থেকে ঋণ নেবে। এবং এই ঋণের বোঝাও এই দেশের জনগণের মাথার উপরই পড়বে, কারণ ঋণের সুদ পরিশোধে আমরা যে পরিমাণ টাকা এবার রেখেছি, আগামীতে যখন আমাদের মূল টাকাও পরিশোধ করতে হবে তখন প্রতি বছর 2 লাখ কোটি টাকার উপরে চলে যাবে ঋণ পরিশোধ করতে। এই টাকা আপনি কোত্থেকে পাবেন? মন্ত্রীরা জমি বিক্রি করবে? মন্ত্রীদের বাপের টাকা এই দেশ চলবে, নাকি এই দেশের জনগণের টাকা এই দেশ চলে? সুতরাং অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন আপনারা তো টাকা দেন না, বিশ্বব্যাংক টাকা দেয় তাই তাদের কথা শুনি, আপনারা টাকা দিলে আপনাদের কথা শুনবো। হ্যাঁ, আমাদের কথা শুনতে হবে, কারণ আমরাই টাকা দিই। কারোর বাপের টাকা এই দেশ চলে না। কারো বাপ এই দেশ বানিয়েও দেয়নি, আর কারো বাপের টাকায় এই দেশ চলেও না। অর্থমন্ত্রী তার জমি বিক্রি করে এই দেশ চালাবেন না, আমাদের টাকায়, আমাদের দেয়া করের টাকায়, ভ্যাটের টাকায় এই দেশটা চলবে। আপনি বিদেশ থেকে যে টাকাটা নেবেন, আপনি বিশ্বব্যাংকের কাছ থেকে হাত পেতে যে ঋণ নেবেন, সেটাও আমরাই পরিশোধ করব। সুতরাং আমাদের কথাই আপনাদেরকে শুনতে হবে। হ্যাঁ, অর্থমন্ত্রী যেহেতু জানেন তার মন্ত্রী হবার জন্য, তার এমপি হবার জন্য যেহেতু জনগণের ভোটের প্রয়োজন হয় নাই, এই কারণে জনগণ আসলে কিছু করে সেটা তাদের মাথায় আসে না। জনগণ যে ম্যাটার করে, দেশের জনগণ যে ম্যাটার করে, এটা তাদের মাথায় আসে না, কারণ তারা জানে তাদেরকে ক্ষমতায় বিভিন্ন শক্তি বসিয়ে দেয় এবং ক্ষমতায় টিকে রাখে বিভিন্ন শক্তি। এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের প্রধানমন্ত্রী মুসলেকা দিয়ে আসেন, তারা যা চায় সেগুলো বিলিয়ে দিয়ে আসেন, কারণ ক্ষমতায় টিকে থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন তার সংবাদ সম্মেলনে ভারত সফরের পর যে কিসের বিনিময়ে আমি দেশ বিক্রি করলাম? আপনার চেয়ারের দামের বিনিময়ে। আপনি যে চেয়ারটায় বসে আছেন অবৈধভাবে, ওই চেয়ারটার দাম দিচ্ছে এই দেশের জনগণ। এই দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েও আমরা আপনার ওই চেয়ারের দাম দিচ্ছি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।